এই ভিডিওতে দেখতে পাচ্ছেন ১৯ বছর বয়সী মনীষাকে। বাই নেচার মেয়েটা অনেক শান্তশিষ্ট ও লাজুক স্বভাবের, যার দুনিয়া তার পরিবার পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কিন্তু সে হয়তো কখনো ভাবেওনি তার শেষ পরিণাম এতটা বেদনাদায়ক আর এতটা ভয়ানক হতে পারে, যে এটা দেখে হয়তো শয়তানও ভয় পেয়ে যাবে। मैं वो बंदा हूँ जिसने सबसे पहले बॉडी को वहाँ पे मैंने ऑन द मौके के ऊपर जाके बॉडी को देखा था। सबसे पहले देखा कि मनीषा का जो गला है वो कटा हुआ है। आज जो मनीषा के साथ हुआ है कल हमारी बहनें हैं। अगर लड़कियां खत्म हो गई तो कल इन किन्नरों पे भी आ जाएगी। আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ ইসলাম। ইন্ডিয়ার হরিয়ানা থেকে এই মেয়েটি গত 11ই আগস্ট তার বাসা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আর নিখোঁজ হওয়ার 2 দিন পর যখন মেয়েটার বডি পাওয়া যায়, তখন মেয়েটার বডিতে না তো তার মাথা ছিল আর না তো শরীরের কোনো জায়গায় কোনো স্কিন অবশিষ্ট ছিল। বর্তমানে এই কেসটা নিয়ে যা হচ্ছে তা আপনার মনে হাজারো প্রশ্নের জন্ম দিবে, এবং আপনি হয়তোবা বুঝতে পারবেন যে দিন দুপুরে কীভাবে ন্যায়ের নামে একটা গরিব পরিবারের সাথে অন্যায় করা হচ্ছে। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাকে বাসা থেকে বের হওয়ার আগে আপনাকে হাজারবার ভাবতে বাধ্য করাবে। বলছিলাম এই মাসে 13ই আগস্ট ইন্ডিয়ার হরিয়ানায় মনীষা মার্ডার কেস নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হরিয়ানার সিংহানি গ্রামের মেয়ে মনীষা সেই গ্রামেরই একটি প্রাইভেট প্লে স্কুলে টিচারের জব করত সে। মনীষা অনেক নিম্নবিত্ত পরিবারের একজন মেয়ে, আর তাই স্বাভাবিকভাবেই তার পরিবার বর্তমানে অনেক স্ট্রাগলিংয়ের সময় পার করছিল। আর তাই পরিবারের কথা ভেবে মনীষা একটি প্লে স্কুলে চাকরি করা শুরু করেছিল। সে মাত্র 12 পাস করেছিল, কিন্তু তার স্বপ্ন ছিল সে একদিন নার্স হয়ে মানুষদের সেবা করবে। আর এটাই কারণ ছিল গত 11 আগস্ট প্লে স্কুল ছুটি হলে আনুমানিক দুপুর 2টায় সে একটি নার্সিং কলেজে যায়। ওখানে পিএসসি নার্সিং কোর্সের অ্যাডমিশন নিতে চাচ্ছিল সে। মনীষা ভেবেছিল সে কলেজে যে কোর্সের ব্যাপারে হালকা কিছু জিজ্ঞাসা করেই চলে আসবে, কিন্তু মনীষা হয়তো বা কখনো স্বপ্নেও ভাবেনি যে ফিউচারের জন্য সে এখন বর্তমানে এত কষ্ট করছে, যে প্রফেশনটা তার লিভিং লাইফটা অনেকটা বেটার করতে পারতো, সে ফিউচারটা সে প্রফেশনটা তার লাইফে কখনো আসবেই না। সেই দিন মানে 11ই আগস্ট মনীষার নাম্বার থেকে মনীষার বাবার ফোনে একটি কল আসে। কলটি 11 সেকেন্ডের মতো লাইনে থাকে। মনীষার বাবা সঞ্জয় সিং এই পাশ থেকে বারবার মনীষার নাম ধরে ডাকলো, ওই পাশ থেকে কোনো আওয়াজ আসছিল না। 11 সেকেন্ড পরে কলটি কেটে যায়। তারপরে সঞ্জয় সিং যখন মনীষাকে আবার কলটি ব্যাক করে, অনেকবার কল ব্যাক করার পরে মনীষা একবারের জন্য কলটি পিক আপ করে না। 6:26 में मेरी घंटी बजी, उसका कट गया। फिर मैंने 6:26 मतलब पूरी नहीं हुई थी, कुछ सेकंड बची हुई थी, मैंने उसके साथ अपना फ़ोन उठाया, साथ ही साथ कॉल किया, फ़ोन बंद था। कल रात में उसका फ़ोन 12:04 के ऊपर ऑन हुआ है, उसके बाद बंद हो गया है। दोबारा हमने कॉल किया तो फिर स्विच ऑफ हो गया। আর এই পর্যায়ে এসে মনীষার পুরো পরিবার খুব ভয় পেয়ে যায়, কারণ এটা তাদের জন্য একদম নর্মাল ব্যাপার ছিল না। মনীষা এরকম মেয়ে ছিল না যে না বলে এতক্ষণ বাসার বাইরে থাকবে আর ফোন দিলে তাকে সে ফোনও রিসিভ করবে না। इतनी शरीफ थी, उसने उन इसी बुरी हालत करी। তখন মনীষার পরিবার পুলিশের কাছে যায় মনীষার মিসিং রিপোর্ট লেখাতে, কিন্তু পুলিশ মনীষার মিসিং রিপোর্ট লেখাতে পরিষ্কারভাবে মানা করে দেয়। তারা বলে যে মনীষা মিসিং হয়েছে এখনও বেশিক্ষণ সময় হয়নি, হয়তোবা সে তার কোনো বন্ধুর বাসায় গিয়েছে, অথবা সে তার কোনো বন্ধুর সাথে পিকনিকে গিয়েছে, অথবা এমনটাও হতে পারে যে মনীষা তার বয়ফ্রেন্ডের সাথে চলে গেছে। 2 দিন ওয়েট করেন, দেখবেন যে আপনাদের মেয়ে ঠিকই বাসায় চলে আসবে। भाग बुग्गी हो गई, आ जाएगी 1-2 दिन के अंदर, 2-4 दिन के अंदर आ जाएगी। बोले क्यों घबरा रहा? কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, যে মেয়েটা তার হায়ার স্টাডি নিয়ে এতটা সিরিয়াস ছিল, যে মেয়েটা এত অল্প বয়সেই তার পরিবারের হাল ধরতে চেয়েছিল, এবং ওই দিনই যেদিন সে মিসিং হয়েছে ওই দিনই সে একটি কলেজে গিয়েছিল কোর্সের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে, সে কেন হঠাৎ কাউকে কোনো কিছু না বলে বাসা থেকে পালিয়ে যাবে? পুলিশের কাছে থেকে মনীষার পরিবার মনীষার নামে এমন মন্তব্য পেয়ে প্রচণ্ড রেগে যায় এবং পুলিশের ওপরে অনেক প্রেশার ক্রিয়েট করতে থাকে যেন তারা মিসিং রিপোর্টটা লেখে নেয়। আর এক পর্যায়ে প্রেশারের মুখে পড়ে পুলিশ একটি মিসিং রিপোর্ট লেখে নেয় সেদিন। পুলিশের ইনভেস্টিগেশনের সামনে আসে প্লে স্কুলের সিসিটিভিতে ঠিক 1:58 মনীষাকে ওই দিকে যেতে দেখা যায়। সে ওই কলেজেই গিয়েছিল যে কলেজে তার অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা ছিল। আর পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করার জন্য ওই কলেজে যায়, তখন রিসেপশনে ওখানে 3 জন মাতাল লোককে দেখতে পায়। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে না, এখানে এরকম কোনো মেয়ে তো আসেনি, আর ওই দিন তো কলেজ ঠিক 1টায় বন্ধ হয়ে যায়। এই কথাটা শুনেই পুলিশ সেখান থেকে চলে আসে। ব্যাপারটা হাস্যকর না? পুলিশের তো প্রথমে উচিত ছিল যে মনীষার নাম্বারটা ট্রেস করা। এটা তো একটা কেস ইনভেস্টিগেশনের প্রথম ধাপ। হরিয়ানা পুলিশ মনীষাকে নিয়ে এতটাই উদাসীন ছিল। এরপর 13ই আগস্ট মনীষার নিখোঁজ হওয়ার ঠিক 2 দিন পরে হরিয়ানার একটি কৃষক তার চাষি জমির পাশেই একটি বডি পড়ে থাকতে দেখে। বডিটি দেখেই কৃষক যত দ্রুত সম্ভব পুলিশকে বলে এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বডিটি অলরেডি ডিকম্পোজ হওয়ার মতো অবস্থা, পুরো শরীর জ্বালানো হয়েছে, তার চোখ দুটো ফেলা হয়েছে আর তার মাথাটা
তার বডি থেকে আলাদা করে ফেলা হয়েছে। বডির পাশে সে মাথাটা পড়ে আছে। বডিটি দেখা মাত্র কিছু পুলিশ ভমিট করতে শুরু করে, এতটাই বাজে অবস্থা ছিল মনীষার বডির। যেহেতু সঞ্জয় সিং থানাতে মিসিং রিপোর্ট লিখিয়েছিল, তাই বডিটি আইডেন্টিফাই করার জন্য তাকে ডাকা হয়। সঞ্জয় সিং বুকে পাথর রেখে বডিটির কাছে আসে। বডিটি দেখা মাত্রই তার দুনিয়া যেন ওলটপালট হয়ে যায়। অনেক কষ্টে সে আইডেন্টিফাই করতে সক্ষম হয়। কিন্তু একবার চিন্তা করুন, আদরের মেয়ের এই রকম অবস্থা দেখে কোন বাবাই বা সেই সময় ঠিক থাকতে পারবে? যারা যারা মনীষার বডিটি দেখেছিল তাদের মনে শুধু একটাই প্রশ্ন ছিল যে এই মেয়েটার এরকম করুণ অবস্থার জন্য দায়ী কে? মানুষ যত এই নৃশংসতার কথা শুনছিল, তত মানুষের মধ্যে রাগ আর ক্ষোভ যেন বাড়ছিল। যেখানে বডিটি পাওয়া গিয়েছিল সেখানে দ্রুত ভিড় বাড়তে থাকে। এত ভিড় দেখে পুলিশ দ্রুত জায়গাটা সিজ করে দেয় এবং বডিটি পাঠিয়ে দেয় পোস্টমর্টমের জন্য। সাধারণ পাবলিকের পুলিশের ওপরে প্রচণ্ড রাগ বাড়তে থাকে, কারণ পুলিশ যদি মিসিং রিপোর্ট লেখানোর সাথে সাথেই কোনো একটা ভালো পদক্ষেপ নিত, তারা যদি সঠিকভাবে ইনভেস্টিগেশন করতো, তাহলে হয়তোবা আজ মনীষা বেঁচে থাকতো। সিংঘানি গ্রামের প্রতিটা মানুষের সেদিন একটাই কথা ছিল, তারা মনীষা হত্যাকারীর যত দ্রুত সম্ভব ফাঁসি চায়। মনীষার পরিবার পুলিশকে পরিষ্কারভাবে বলে দিয়েছিল, তারা যতক্ষণ না হত্যাকারীকে ধরতে পারবে ততক্ষণ তারা তাদের মেয়ের अंतिम संस्कार করবে না। यहाँ कब तक बैठेंगे भैया? यहाँ जब तक बैठेंगे जी, जब तक हमारी बेटी को निष्पक्ष न्याय नहीं मिल जाएगा तब तक बैठेंगे। কিন্তু যখন পোস্টমর্টম রিপোর্ট সামনে আসে, তখন সেই রিপোর্টের জন্য না তো মনীষার পরিবার না হরিয়ানার মানুষ প্রস্তুত ছিল। যতগুলো মানুষ মনীষার বডি দেখেছিল, তারা একটা ব্যাপারে অন্তত কনফার্ম ছিল যে মনীষাকে আগে প্রথমে হয়েছে, তারপরে ব্রুটালি টর্চার করে আস্তে ধীরে কষ্ট দিয়ে তাকে করা হয়েছে। কিন্তু পোস্টমর্টম রিপোর্টে এই কেসের পুরো দৃশ্যটাই যেন পাল্টিয়ে ফেলা হয়। 14 আগস্ট ভিওয়ানি সিভিল হসপিটাল থেকে বলা হয় যে মনীষার শরীরে অথবা মনীষার কাপড়ে কোনো প্রকার কোনো সিমেন্ট পাওয়া যায়নি, আর তাছাড়াও তার শরীরে কোনো জোর জবরদস্তির আলামত নেই। রিপোর্ট অনুযায়ী মনীষার কোনো অথবা মার্ডার হয়নি, মনীষা নিজ ইচ্ছায় সুইসাইড করেছে। এইরকম বানোয়াট এবং ফ্রড রিপোর্ট দেখে মনীষার পরিবার যেন রাগে দুঃখে হিতাহিত জ্ঞানবোধ হারিয়ে ফেলে। পুরো হরিয়ানার সাধারণ পাবলিক ক্ষোভে ফেটে পড়ে প্রশাসনের ওপরে। তারা প্রত্যেকেই রাস্তায় নেমে পড়ে মনীষার জাস্টিসের জন্য। হরিয়ানার সমস্ত জায়গায় সমস্ত রাস্তায় চলতে থাকে প্রোটেস্ট। তাদের একটাই কথা, তারা মনীষার জন্য জাস্টিস চায়। পরিস্থিতি ক্রমান্বয়ে বেগতি যাচ্ছে থেকে সরকার নিজেদের ব্যর্থতা থাকতে কিছু পুলিশদের ট্রান্সফার করে দেয় এবং কিছু পুলিশকে সাসপেন্ড করে দেয়। এই ঘটনা যেন সব জায়গায় ছড়িয়ে না পড়ে, এই ঘটনা যেন মানুষের মাঝে বেশি জানাজানি না হয়, এই জন্য হরিয়ানার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় সরকার থেকে। মনীষার পরিবারও সাধারণ জনগণকে শান্ত করার জন্য 16 আগস্ট মনীষার বডিটি আবার পিজিআই হসপিটালে পুনরায় পোস্টমর্টম করার জন্য পাঠানো হয়। কি ভেবেছেন এইবার মনীষা ন্যায় পাবে? না, এইবারের এখানকার রিপোর্টটা আগের রিপোর্টের থেকেও বেশি ফ্রড। ডক্টর কুন্দল মিত্র, যিনি এই পোস্টমর্টমের দায়িত্বে ছিলেন, তার ভাষ্যমতে গলার যে ক্ষতটা আছে সেই ক্ষতটা কোনো জঙ্গলি জানোয়ারের মাধ্যমে হয়েছে, আর রিপোর্টের বাকি অংশ আগের রিপোর্টের মতোই। तो हमारे पास अब तक की रिपोर्ट आई है, उसमें पॉइजन आया है और उसमें कोई उसको इंजरी के मार्क नहीं आए। जो सेक्टोरल एरियाज में उसके जो थे वो कुछ भी नहीं आया। सीमेंट नेगेटिव आया उसका। बाकी उसकी इरेगुलर थी, तो कोई शार्प। এই রিপোর্ট পাওয়ার পরে মনীষার পরিবার মনীষার বডির অন্তিম সংস্কার করতে পুরোপুরিভাবে মানা করে দেয়। তারা ততক্ষণ মনীষার বডির অন্তিম সংস্কার করবে না যতক্ষণ না মনীষার ফাঁসি হচ্ছে। এরপর 18 আগস্ট হঠাৎ করে পুলিশ দাবি করে যে মনীষার বডির কাছে তারা একটি চিঠি পেয়েছিল। কিন্তু হাস্যকর ব্যাপার যে বডি পাওয়ার 6 দিন পরে হঠাৎ করে পুলিশের কাছে থেকে এরকম চিঠি পাওয়ার তথ্য আসে। আর মানলাম যে তারা ঘটনাস্থলে একটি চিঠি পেয়েছিল, কিন্তু তারা সেটা এই 6 দিন পর্যন্ত কেন লুকিয়ে রেখেছিল? অ্যাকর্ডিং টু পুলিশ, এই নোটে লেখা ছিল যে মনীষা স্বেচ্ছায় তার জীবন দিচ্ছে। তার জীবন দেওয়ার কারণ তার ফ্যামিলি প্রেশার। তার ফ্যামিলি থেকে অত্যাধিক প্রেশার দেওয়ার জন্য সে এই কাজটি করতে বাধ্য হচ্ছে। কিন্তু একটা কথা চিন্তা করুন, কেউ যদি স্বেচ্ছায় করতে চায় তাহলে সে কেন তার বডি থেকে 2টা চোখ দিয়ে ফেলবে? কেন? এই হাজারো কেনর কোনো উত্তর সেদিন পুলিশের কাছে ছিল না। मेरे को इतना उसके ऊपर विश्वास है और प्रशासन करेगी उसने आकर की है। मेरे को ना उसका न्याय चाहिए। इसमें गैंग भी हुआ है, क्योंकि मैं वो बंदा हूँ जिसने सबसे पहले डेड बॉडी को वहाँ पे मैंने ऑन द मौके के ऊपर जाके डेड बॉडी को देखा था। आप उस टाइम मौजूद थे? बिल्कुल मौजूद था मैं, और जहाँ पे डेड बॉडी मेरे 2 कदम पे पास में थी मनीषा की। और कोई भी बंदा हरियाणा की 2 करोड़ जनता डेड बॉडी को देख के ये नहीं बता सकती कि ये केस है। देखिए, जो हमारे भिवानी के एसपी साहब सुमित कुमार ने कल ऑफिशियल अकाउंट से जो नोटिफिकेशन जारी किया है नोट का, ऐसा वहाँ पे कुछ नहीं था। 13 तारीख को सुबह 7:30 बजे से लेके और 3:30 बजे तक मैं वहाँ मौजूद था, और उस मेरी मौजूदगी में ऐसा कोई भी नोट वहाँ पे नहीं मिला।
ये खाली एक पुलिस के द्वारा जनता को और हरियाणा की पूरी जनता को, पब्लिक को एक गुमराह करने का षड्यंत्र है और इस षड्यंत्र के थ्रू इतने 2 करोड़ जनता को बेवकूफ़ बनाया जा रहा है। এখন মনীষার বডির জ্বলন্ত স্কিনের ব্যাপারে যদি আসি, তাহলে প্রশাসনের ভাষ্যমতে মনীষার পুরো বডিতে কোনো জঙ্গলি জানোয়ার অ্যাটাক করেছিল, মনীষার ফেসে কোনো জঙ্গলি জানোয়ার অ্যাটাক করেছিল, যার জন্য তার স্কিনের এমন বেহাল দশা হয়েছে। আচ্ছা, প্রশাসনের কথায় আসি। প্রশাসনের ভাষ্যমতে মনীষার দোকান থেকে বিষ কিনেছে, তার একদিন পরে, নিখোঁজ হওয়ার একদিন পরে কোনো একটা নির্জন স্থানে যে নিজেই নিজের গলাকে নিজেই বিষ খেয়েছে, নিজেই নিজের স্কিনে ঢেলেছে, নিজেই নিজের চোখ উপড়িয়ে ফেলেছে, নিজেই নিজের স্কিন নষ্ট করে ফেলেছে। আচ্ছা, সব মানলাম, পুলিশের সমস্ত কথাই মেনে নিলাম, কিন্তু আমাকে একটা লজিক্যালি একটা কথা বলুন, কেউ যদি করতে চায় তাহলে কেন সে নিজেই নিজের চোখ দুইটি উপড়িয়ে ফেলবে? এমন থার্ড ক্লাস রিপোর্টে হারিয়ানার মানুষজন আগের থেকেও বেশি ক্রোধে ফেটে পড়ে, তারা রাস্তায় নামে, অনশনে বসে। তাদের দাবি একটাই, মনীষা যতক্ষণ না জাস্টিস পাচ্ছে তারা ততক্ষণ এখান থেকে যাবে না। पोस्टमार्टम को मैं पढ़ नहीं पाया, इतना यानी पिक्चर के ऑर्गन गायब है। सच्चाई तो ये है उसकी बच्चेदानी गायब है, उसकी किडनी गायब। কিন্তু দিন শেষে খালি হাতেই তাদেরকে ফিরতে হয়েছিল। মনীষার বাবার ভাষ্যমতে পুলিশ শুরু থেকেই এই কেসকে সিরিয়াসভাবে নেয়নি। তাদের তদন্তে রয়েছে হাজারো গাফেলতি। যেখানে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছে, যেখানে এরকম একটা নৃশংস বডি পাওয়া গিয়েছে, সেখানে লাস্ট 24 ঘন্টার কল তো অন্তত ট্রেস করবে যে এই জায়গায় লাস্ট 24 ঘন্টায় কোন কোন সিম কার্ড অ্যাক্টিভ ছিল। এইটা তো একটা ইনভেস্টিগেশনের সর্বপ্রথম ধাপ। এই সামান্য বেসিক ইনভেস্টিগেশন পুলিশ সেদিন করেনি। আর কলেজ থেকে তো সিসিটিভি ফুটেজটি দিতে তারা একদম মানা করে দিয়েছিল। আর শেষমেশ যখন ফুটেজটি পাওয়া যায়, তখন ফুটেজ দেখে যে কারো এমন মনে হচ্ছিল যে এই ফুটেজে কোনো না কোনো কিছু অবশ্যই কম বেশি করা হয়েছে। এই কেসকে ঘিরে হরিয়ানায় দিনের পর দিন প্রোটেস্ট চলেছে, যার পরিপ্রেক্ষিতে সরকার এবার মনীষার এই কেসটিকে সিরিয়াসভাবে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। আর এর জন্যই গভর্নমেন্ট থেকে ডিস্ট্রিক্ট চিফ পুলিশকে ট্রান্সফার করানো হয়, আর মনীষার কেসের তদন্ত করে সিবিআই এর উপরে। আর ফাইনালি গভর্নমেন্ট থেকে এরকম সিদ্ধান্ত নেওয়ার পরে গত 21শে আগস্ট মনীষার পরিবার মনীষার বডির অন্তিম সংস্কার করার সিদ্ধান্ত নেয়। তারা এইটা ভাবে যে সিবিআই অন্তত তাদের মেয়ের হয়তোবা ন্যায় পাইয়ে দিবে তাদের। মনীষার দাদা মনীষাকে বলেছিল, তোমার যদি অ্যাডমিশন ফিস কম পড়ে যায় তাহলে আমি আমার সমস্ত গরু বিক্রি করে দিয়ে হলেও তোমাকে লেখাপড়া করাবো, তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু তোমার পড়াশোনায় ফোকাস করো। পুরো পরিবারের প্রতিটা মানুষই মনীষার ওপরে অনেক আশা নিয়েছিল, কিন্তু তাদের আশার এমন ভয়াবহ পরিস্থিতি হবে এটা হয়তোবা তারা কখনো স্বপ্নেও চিন্তা করেনি। পুলিশের এমন আনপ্রফেশনাল বিহেভিয়ারের জন্য মনীষার আসল হত্যাকারী এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। আসলে তারা কাকে বাঁচানোর চেষ্টা করছিল? মনীষার আসল হত্যাকারী বা কে? সমস্ত প্রশ্নের উত্তর রয়ে গেছে অজানায়। কিন্তু এই কেস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মেয়েরা বাহিরে ঠিক কতটুকু সেফ। আপনার নেওয়া সামান্য সাবধানতা হয়তো আপনাকে কখনো কোনো জঘন্য বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। যদি কখনো বাহিরে একা যান অথবা এমন কোথাও যাচ্ছেন যে জায়গাটায় শুধু আপনি একা আছেন, তাহলে আপনার লাইভ লোকেশনটা বাসার পরিবারের কোনো সদস্যের সাথে শেয়ার করে রাখুন। যদি আরও বেশি সিরিয়াস অবস্থা হয় তাহলে বাবা, ভাই, হাজব্যান্ড যেই থাকুক না কেন তাকে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, কলে রাখুন। মনীষার মতো করুণ পরিস্থিতি আমাদের কোনো মা বোনের জন্য কখনোই পশ্চিমকালেও কোনোভাবেই কাম্য নয়। এই কেসটি শুধু মনীষার না, এই কেসটি আমাদের পুরো বিশ্বের প্রতিটি মেয়ের সেফটি সিকিউরিটির একটা কেস। ভিডিওটি পারলে আপনার আপনজনদেরকে শেয়ার করে রাখুন। এই কেসের পরবর্তী যে কোনো আপডেট পাওয়া মাত্রই আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো কেস স্টাডিতে। টিল দেন, বি সেফ। আল্লাহ হাফেজ।